আমি যখন বাজারে যাই সাধারণ মানুষজন আমাকে এমন সব কথা বলে, খুব দুঃখ লাগে তখন। জানেন, এমন কথাও বলে যে স্যার, একটা গ্রুপের নাম বললো, ধরেন বদমাইশ গ্রুপ যারা ব্যাংক লুটপাট করেছে, বলে এরা টাকা চুরি করলি কর, দেশে কিছু শিল্প কারখানা কর, তাহলে তো আমরা চাকরি পাই, টাকাটা বিদেশে নাস কেন, মাছ বিক্রি করে দেশে, বলে এগুলি কথা। তো মনে হয় এত 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 মানুষের ক্রন্দন, এত মানুষের হতাশা, এত কিছু আছে। তো তারপরে এই আন্দোলনটাকে একটা যৌক্তিক জায়গায়, আপনাদের কাছেই তো সবাই প্রশ্ন করবে, নিতে পারেনি কেন। এখানে অনেক ব্যাখ্যা আছে, অনেকে নেতৃত্বের ব্যর্থতার কথা বলেন, বিশেষ করে ঢাকা কেন্দ্রিক নেতৃত্বের ব্যর্থতার কথা বলেন, অনেকে সরকারের জুলুমের কথা বলেন। তো সত্যি কথা, এরকম গায়েবী মামলার ইতিহাস তো পৃথিবীতে কোনো দেশে আছে বলে আমি জানি না। কিন্তু আমার মনে হয় কি, আপনাদের আরেকটা জায়গায় বিরাট ঘাটতি আছে, এই বইটা প্রসঙ্গে আমি সেটা বলি, সেটা হচ্ছে ন্যারেটিভের ঘাটতি। আপনাদের বিরুদ্ধে যে প্রচারণা হয়, মিথ্যা প্রচারণা হয়, আপনারা সেগুলি ঠিক মতো জবাব দিতে পারেন না। আপনাদের কোনো রিসার্চ সেল নাই, আপনাদের কোনো ডেডিকেটেড মানুষ নাই। আমি আপনাকে এক্সাম্পল দেখাই। এই বইটা অনুবাদ হতে 6 বছর লাগলো কেন, সেটা একটা প্রশ্ন। আপনার কি মনে হয় আওয়ামী লীগ নেত্রী সম্পর্কে এরকম একটা বই লেখা হলে এটা অনুবাদ হতে 6 বছর লাগতো? লাগতো না। তার চেয়েও ভয়াবহ জিনিসটা শোনেন। যখন বেগম জিয়ার বিচার হয়, এই বিচারের মধ্যে বিতর্কিত কিছু এলিমেন্ট আছে, এটা বিতর্কিত বিচার ছিল, সেটা নিয়ে আমি লিখেছি, বলেছি, মিজানুর রহমান খান লিখেছে, আপনারা লিখেছেন, আপনারা বলেছেন। এইভাবে বলা না। এই যে এতগুলা বছর উনি জেলে আছে, বিএনপিতে কত বড় বড় দেখি আপনার আইনজীবী নেতা আছেন, ঝগড়া করতে করতে আবার একজন একজনকে বহিষ্কারও করেন, ইলেকশনে জিতেন। এত আইনজীবী, বড় বড় আইনজীবী আছেন, আপনারা কেউ কি থরো রিসার্চ করেছেন এই মামলাটা বিচারের মধ্যে কি কি অসঙ্গতি ছিল? আপনারা কি এটা ইন্টারন্যাশনাল যে জুরিস্ট কাউন্সিল আছে, হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে, তাদের কাছে দিয়েছেন যে বিচারটা ফ্লড একটা বিচার? দেন নাই। কেন দেন নাই? আমার নিজের মনে এই প্রশ্নটা বারবার আসে। আশ্চর্য কথা, এত বড় একটা সংগঠন, আপনাদের বেগম জিয়া ছাড়া আছে কি? উনি নাই, আপনারা নাই। উনি হচ্ছে অবিসংবাদিত একজন নেত্রী। উনাকে এইভাবে জেলে রাখা হয়েছে। এই যে বিএনপির আইনজীবীরা আছেন, বিএনপিতে কি মিডিয়া সেল আছে, রিসার্চ সেল আছে নাকি জানি না, আপনারা এই বিচারে কি কি অসঙ্গতি আছে সেটা খুঁজে বের করার মতো ক্ষমতা অবশ্যই বিএনপি পন্থী আইনজীবীদের আছে। অনেক আছেন, অনেক বড় আইনজীবী। ইন্টারন্যাশনাল যে ফোরামগুলো আছে, হিউম্যান রাইটস অর্গানাইজেশন, জুরিস্টদের অর্গানাইজেশন, এখানকার এমবেসি, সেখানে কি আপনারা একটু বলতে পেরেছেন? এমনি মুখে বলা তো অন্য জিনিস, রাজনীতির মঞ্চে বলা তো অন্য জিনিস, এখানে বলা তো অন্য জিনিস। সেটা আপনারা কেন করেন না? আমি দেখলাম কয়েকদিন আগে বিএনপির ওয়েবসাইটে, 2 দিন আগে বা হয়তো গতকাল, আপনারা একটা ভিডিও আপলোড করেছেন যে যখন ওখানে আওয়ামী লীগ নেত্রী একটা ইন্টারভিউ দিচ্ছেন, তো ওনাকে আবেদ খান প্রশ্ন করেছেন, আপনারা জামাতের সাথে গিয়ে আন্দোলন করলেন কেন? উনি কি উত্তরটা দিয়েছে জানেন? স্ট্রেইট বলেছে, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলনে গেছি জামাতের সাথে, অস্বীকার করে নাই। এবং উনি বলেছেন আওয়ামী লীগ তার আদর্শ থেকে বিচ্যুত হয় নাই। সহজ কথা। এর আগে একটা পত্রিকায় দেখেছি উনি বলেছেন যে উনি শুধু আওয়ামী লীগের নেত্রী না, সকল বিরোধী দলের নেত্রী। বিরোধী দল বলতে জামাতকেও বুঝিয়েছেন। নিজামীকে পাশে নিয়ে উনি সংসদ থেকে পদত্যাগ করেছেন, সাংবাদিক সম্মেলন করেছেন। আপনাদের বিরুদ্ধে এই যে নিরন্তর প্রচারণা হয়, বিএনপি জামাত, কথা বলি বিএনপি জামাত, বিএনপি জামাত, আপনারা কোনোদিন এই জিনিসগুলো ডকুমেন্টেড করে সাথে সাথে বলতে পেরেছেন যে আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে লড়তে হবে? তো ওরা তো আপনাদের চেয়ে বেশি জামাতের সাথে গেছে, যায় নাই? ওদের রাষ্ট্রপতি প্রার্থী গোলাম আজমের পা ছুঁয়ে সালাম করে নাই? একসাথে সংসদ থেকে পদত্যাগ করে নাই? একসাথে এর সাথে সাথে ইলেকশন যায় নাই? এই নেগেটিভ গুলা কি আপনারা স্ট্রংলি বাংলাদেশের সাধারণ মানুষের কাছে বলতে পেরেছেন? বাংলাদেশে বিএনপি জামাত ইকুয়েটেড হয়ে গেছে কেন? বিএনপি জামাত গোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আপনারা কি এটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে পেরেছেন? ওই ভিডিওটা পরশুদিন আপলোড হয়েছে কেন? 1996 এর ভিডিওটা বিএনপির ওয়েব পেজে পরশুদিন আপলোড হয়েছে কেন? সবই তো পাওয়া যায়, আপনাদের ওয়েবসাইটে গেলে এগুলি পাওয়া যায় না কেন? আপনারা এগুলি চিন্তা করে দেখেছেন? একটা দল মানে কি শুধু জনসভায় ভাষণ দেওয়া, লোক জমায়েত করা, মানুষকে সংগঠিত করা না? এখন তো ন্যারেটিভের যুগ, বয়ানের যুগ। ওই বয়ানের বিরুদ্ধে শক্ত বয়ান, সত্যি বয়ান তৈরি করেছেন।
আমি মাঝে মাঝে দেখি যে আমার খুব দুঃখ লাগে যে অন্য পক্ষ থেকে প্রশ্ন তোলা হয় যে 1971 সনে বেগম জিয়া কোথায় ছিলেন। তাই এই প্রশ্নটা আপনারা তুলতে পারেন না? 1971 সনে আপনি কোথায় ছিলেন, কেন তুলেন না? আমি আশ্চর্য লাগে, কেন তুলেন না? এত জঘন্য মিথ্যাচার, এত জঘন্য অপপ্রচার হয়, এটার উত্তর দেওয়ারও একটা নৈতিক ইয়ে অনুভব করেন না? বিচ্ছিন্নভাবে দেন, বিচ্ছিন্নভাবে দিয়ে এই শহীদুদ্দিন আইনি জেলেও গেছে, এটা তো কোনো মূল্য নাই। আপনাদের রিসার্চ সেল কই? আপনার ওয়েব পেজটা কই? আপনি বলেন যে আচ্ছা আমার তো নিউজ প্রচার করে না সরকারি গণমাধ্যম, আপনি একটা বিএনপি টিভি নামে একটা অনলাইন টিভি করেন না, সমস্যা কি? নামই দেন বিএনপি টিভি, শক্তিশালী ভাবে করেন না। আপনাদের কি লোক কম আছে? আমি একটা সামান্য মানুষ, কালে ভদ্রে আমি ফেসবুকে স্ট্যাটাস দেই, আমার 1 মিলিয়ন ফলোয়ার আছে। আপনাদের দলের কয় মিলিয়ন ফলোয়ার আছে? এই প্রশ্নটা রেখে গেলাম। এখন আপনার এই জিনিসগুলো আপনারা বিবেচনা করেন। আমি যাদের কেউ কেউ আওয়ামী লীগের সাথে খুব ঘনিষ্ঠ বলে মনে করেন, উনারাও আসতেন। যাদের কোনো কথা বলা মাত্র বড় বড় পত্রিকায় ফার্স্ট পেজে হেডিং হয়, তাদের অনেকেই এসেছেন, তখন নাম নিচ্ছি না, আমার ঘনিষ্ঠ অনেকে আছেন। তা আমি এবার লক্ষ্য করলাম, এবার যখন বিএনপির দুঃসময়ে, যখন 2024 সনের একতরফা একটা ভুয়া নির্বাচনের পরে যখন বিপর্যস্ত অবস্থায় বিএনপি ইফতার পার্টির আয়োজন করলো, এবার কারো আসার সাহসী হয় নাই। এমনকি আমাদের সুশীল সমাজের একজন আমার খুব ঘনিষ্ঠ, উনি দেখলাম জাতীয় পার্টির ইফতার পার্টির প্রোগ্রামেও গেছেন, কিন্তু বিএনপি প্রোগ্রামে আসেন নাই। আমি কিন্তু আজকে এই প্রোগ্রামে আমি কিন্তু চাকরি করি এখন, হ্যাঁ আমি চাকরি করি, আমার বাচ্চারা আছে, কিন্তু আমি বলছি আমি প্রোগ্রামটাতে যাব। এই যে সব করতে হবে, এটা বলার জন্য এখানে এসেছি। সবাই ভয় পায় দেখে, সবাই কেউ কেউ ভয় পায় না, এটা দেখাতে এসেছি। সেকেন্ড যে কারণে এসেছি সেটা হচ্ছে বেগম খালেদা জিয়ার প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধাবোধ। আমি কোনোদিন বিএনপির কোনো কিছুর সাথে ইনভলভ ছিলাম না। বিএনপি 2 বার ক্ষমতায় ছিল, আমাদের জমিরুদ্দিন সরকার আঙ্কেল আছেন, ওনার ছেলে আমার স্টুডেন্ট ছিল। আমাকে কোনোদিন কেউ বলতে পারবে না যে বিএনপির 2 বার ক্ষমতাকালে কোনোদিন বিএনপির কোনো মিনিস্টারের সাথে আমি দেখা করেছি, নেভার। তারা প্রত্যেকে পার্সোনালি আমার প্রচন্ড ক্লোজ ছিলেন, বিকজ আমি সাংবাদিক ছিলাম। আব্দুল হাই শিকদার ভাই জানেন, মান্নান ভুইয়া, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, সালাম তালুকদার, ওনারা আমার এত ক্লোজ ছিলেন। মান্নান ভুইয়ার গাড়ি ছিল, উনি গাড়িতে করে আমাকে শাহবাগ নামিয়ে দিতেন মাঝে মাঝে যখন সাংবাদিকতা করতাম। তো আমি কিন্তু কোনোদিন কখনো, বিএনপি 2 টার্মে ক্ষমতায় ছিল, কোনোদিন কোনো মিনিস্টারের অফিসে বাসায় কোনোদিন কখনো যাই নাই। কিন্তু আমি আজকে প্রোগ্রামে এসেছি, সেটা হচ্ছে আমার বেগম জিয়ার প্রতি ব্যক্তিগত শ্রদ্ধাবোধ। এটার মধ্যে কোনো ভান ভনিতা নাই। আপনারা দেখেছেন আমি টেলিভিশনে সবসময় বলি যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি আমার শ্রদ্ধাবোধ, বেগম জিয়ার প্রতি আমার শ্রদ্ধাবোধ। আমার এই শ্রদ্ধাবোধের জন্ম কোনো সুবিধাবাদের কারণে না। আমরা যখন ছাত্র ছিলাম প্রচন্ডভাবে চাইতাম এরশাদের পতন হোক, তখন আমরা 2 নেত্রীকে পাশাপাশি রেখেছিলাম। একজন যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান বলে কয়েকদিন পরে নির্বাচনে গেছেন, আরেকজন সংসদে একা বাইরে থেকেছেন। তখন কিন্তু জামাতও গেছে ইলেকশনে 86, এটা আপনাদের ভোলা উচিত না। 86-এ জামাত, জাতীয় পার্টি, আওয়ামী লীগ সবাই ইলেকশনে গেছে। তখন বেগম জিয়া যখন 88-এর দিকে আন্দোলনটা একদম পড়ে যায়, আমি তখন বিচিত্রা রিপোর্টার, 88, 89, তখন ওনারা কর্মসূচি করতেন যে বিমান অফিস ঘেরাও কর্মসূচি, মতিঝিল কেন্দ্রিক অনেক কর্মসূচি থাকতো। আমি জানি না, হয়তো খোকন ভাই, মিলন ভাই আপনারা হয়তো তখন উপস্থিত থাকতেন, আপনারা জানেন, আলম ভাই আছেন। তুমি দেখতাম পুলিশ ধাওয়া করতো, উনি বিচিত্রা অফিসে চলে আসতেন। অল্প কিছু লোক, তো আমার কাছে মনে হতো সবাই আপোষ করে ফেলেছি জিয়া এরশাদের সাথে, উনি একা একা লড়ে কি পারবেন? মানে একটু মায়াই লাগতো আসলে। খুব গরমাক্ত অবস্থায় ছুটে পুলিশের তারা খেয়ে এখানে আসতেন, তারপর আবার কর্মসূচি দিতেন, আবার দিতেন। সবাই সব আন্দোলন বন্ধ করে দিয়েছে, উনি একা করতেন। তো উনার এই ত্যাগ, উনার এই দৃঢ় প্রতিজ্ঞা, উনার গণতন্ত্রের জন্য স্যাক্রিফাইস, এগুলি দেখে উনার প্রতি শ্রদ্ধাবোধ হয়েছে, অন্য কোনো কারণে না। এবং আপনারা কিন্তু লক্ষ্য করে দেখবেন, আমি জানি না আপনারা লক্ষ্য করেছেন কিনা, 90-এর গণ অভ্যুত্থানের পর 3টা দলের ছাত্র নেতা বিএনপিতে জয়েন করে। একটা কল্যাণে উনি কিন্তু সমঝোতা করেছেন নিজের অবস্থান ত্যাগ করে। আপনাদের 2টা উদাহরণ দেখাই। যখন সংসদীয় সরকার প্রতিষ্ঠার আন্দোলন হলো, উনি যখন মনে করেছেন আচ্ছা ঠিক আছে সবাই চাচ্ছে, উনি আপোষ করেছেন। যখন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা আন্দোলন হলো, উনারাও একটা খুব বিতর্কিত নির্বাচন করেছিলেন, কিন্তু এই সরকারের মতো
জনগণকে মেরে কেটে গায়েবী মামলা দিয়ে বিভিন্ন বাহিনীকে ইউজ করে ক্ষমতায় থাকার চেষ্টা করেনি। তত্ত্বাবধায়ক সরকার মেনে নিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে ওনারাই প্রতিষ্ঠা করে গেছেন। দেশের স্বার্থে এই ফ্লেক্সিবিলিটি আমরা অন্য অনেকের মধ্যে দেখি না। আমরা তাদেরকে আপোষহীন দেখি নিজের স্বার্থের প্রশ্নে, নিজের পরিবারের স্বার্থের প্রশ্নে, নিজের দলের স্বার্থের প্রশ্নে, আর সমঝোতা করতে দেখি দেশের স্বার্থের প্রশ্নে, অন্য দেশের কাছে নিজের স্বার্থ বিকিয়ে দেওয়ার ক্ষেত্রে। তো বেগম জি এখানে একটা অনেক বড় এক্সেপশন ছিলেন। এই দুইটা জিনিস আমাকে সবসময় মনে হয়েছে আমি এই প্রোগ্রামটাতে যাবো, কোনো যেন ভুলে না যাই প্রোগ্রামটাতে এসেছি। তো আমি বইটা দেখেছি, বইটা দেখে আমার খুব ভালো লেগেছে। আমি এটা ইংরেজি যখন হয়েছিল এখানে পাবলিকেশন আমি ছিলাম ওখানে, সেখানে আমি অল্প কিছুক্ষণ বক্তব্য রেখেছিলাম। পরে আমি দেখলাম এটা প্রায় 20 লক্ষ লোক দেখেছে একটা ক্লিপসে। মানে কত লোক, এটা কি আমার কথার জন্য? আমি তো অনেক কিছুই বলি। 20 লক্ষ লোক দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য। যখন এইভাবে চিন্তা করা যাবে আমি দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন করছি, তখন বেগম জিয়ার প্রতি আপনাদের সত্যিকারের রেসপেক্ট প্রতিফলিত হবে। উনি মানুষের ভোটাধিকারের আন্দোলন করেছেন। বাংলাদেশের মানুষ আজকে ধরেন 20-30 বছর পর আমরা কেউই থাকবো না, মরে যাব, কিন্তু এইটুকু বিশ্বাস আমার আছে, জীবনে পড়াশোনা তো কম করি নাই, যে যদি কোনোদিন বেগম জিয়ার সত্যিকারের মূল্যায়ন হয়, এই যে গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের অবদান অবশ্যই ওটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। উনাকে ভালোবাসলে, বাংলাদেশের মানুষকে মুক্ত করতে চাইলে স্বার্থহীন ভাবে দেশের জন্য এই জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের জন্য কাজ করেন। কে কি নেতা হলেন, কে কি পদ পেলেন, সেগুলির চেয়ে অনেক বড় কথা। সরি, আমার ছোট মুখে অনেক বড় কথা বললাম, যদি ভুল হয় মাফ করবেন। ধন্যবাদ সবাইকে।